নমস্কার। আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, গভর্নেন্স বা শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। নামটা শুনতে ভারী হলেও এর মানেটা কিন্তু খুব সহজ। এর মানে হলো তথ্য আর পরিসংখ্যানকে কাজে লাগিয়ে মানুষের আসল সমস্যাগুলো বোঝা আর তারপর সেই অনুযায়ী কার্যকরী সমাধান তৈরি করা। আর এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা জায়গাকে বেছে নিয়েছি, নন্দীগ্রাম। বলা যেতে পারে ভারতের রাজনৈতিক আর প্রশাসনিক চ্যালেঞ্জগুলো বোঝার জন্য নন্দীগ্রাম যেন একটা ছোট সংস্করণ। দেখুন, একটা দেশের বড় মাপের ছবিটা বুঝতে হলে শুধু ওপর ওপর দেখলে চলে না, একেবারে মাটির কাছাকাছি যেতে হয়। একটা গুরুত্বপূর্ণ জায়গার বাস্তবতাকে খুঁটিয়ে বিশ্লেষণ করতে হয়। নন্দীগ্রাম ঠিক সেরকমই একটা জায়গা, একটাই নির্বাচনী এলাকা, অথচ তার মধ্যে দিয়ে যেন পুরো দেশটাকেই দেখা যায়। তো আজকের এই আলোচনাটা ঠিক একটা অনুসন্ধানের মতো করে এগোবে। প্রথমে আমরা নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণটা বোঝার চেষ্টা করব, তারপর শুনব মাটির মানুষের কথা, দেখব সংখ্যার আড়ালে যে জনাদেশ বা ম্যান্ডেট লুকিয়ে আছে তার আসল অর্থটা কি। আমরা ভোটারদের রাগের কারণগুলো খুঁজে বের করব, আর সেখান থেকেই শাসনের জন্য একটা কার্যকরী নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করব। আর সবশেষে দেখব এই পথে হেঁটে কিভাবে মানুষের স্থায়ী বিশ্বাস অর্জন করা সম্ভব। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, পশ্চিমবঙ্গ রাজনীতির জন্য নন্দীগ্রাম কেন এত গুরুত্বপূর্ণ একটা সূচক? কারণটা সহজ। এখানকার মাটির স্পন্দন, এখানকার মানুষের মনোভাব গোটা রাজ্যের ভাবনার প্রতিফলন ঘটায়। এখানকার রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তা থেকে রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির একটা নির্ভরযোগ্য ইঙ্গিত পাওয়া যায়। তাই নন্দীগ্রামের ফলাফলটা শুধু সংখ্যা নয়, এটা রাজ্যের মনের কথা। চলুন এবার একটু রাজনৈতিক ডেটা থেকে সরে এসে মাটির কাছাকাছি যাই। নন্দীগ্রামের মানুষ, তাদের জমি, তাদের জীবন জীবিকা, এগুলো বোঝাটা খুব জরুরি। কারণ দিনের শেষে সব রাজনীতির কেন্দ্রবিন্দু তো এই মানুষগুলোই, তাই না? তাদের দৈনন্দিন জীবনের লড়াই আর স্বপ্নগুলোই তো সবকিছুর উৎস। নন্দীগ্রামকে যদি আমরা সংখ্যার আয়নায় দেখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে ওঠে। মোট জনসংখ্যা প্রায় 3,31,000। ভাবুন, এর প্রায় 97% গ্রামে থাকেন। অর্থনীতিটা মূলত উপকূলীয় কৃষির ওপর নির্ভরশীল, আর এখানকার প্রধান সম্প্রদায়গুলো হল মাহিষ্য, নমশূদ্র বা মতুয়া, আর প্রায় 26% মুসলিম সম্প্রদায়। এই জনবিন্যাসের সমীকরণটাই কিন্তু এখানকার রাজনৈতিক লড়াইয়ের গতিপথ ঠিক করে দেয়। এখানে একটা কথা আমাদের বুঝতেই হবে, সেটা হলো ডেভেলপমেন্ট গ্যাপ বা উন্নয়নের ফাঁক। এর মানে কি? এর মানে হলো যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয় আর বাস্তবে মানুষ যে পরিকাঠামো পায় তার মধ্যে একটা বিরাট ফারাক। যেমন ধরুন, ভাঙাচোরা রাস্তা, প্রতিবছর বন্যার ভয় বা কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়া। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে, আর এই উন্নয়নের ফাঁকগুলো সেই মর্যাদার অধিকারকেই ছোট করে দেয়, যা স্বাভাবিকভাবেই মানুষের মনে গভীর ক্ষোভ তৈরি করে। বেশ, এবার আমরা সরাসরি তথ্যের দিকে তাকাব, কারণ সংখ্যা অনেক কথা বলে আর সংখ্যা সাধারণত মিথ্যে বলে না। 2016 থেকে 2021 এই 5 বছরে নির্বাচনী ফলাফলে যে বিরাট পরিবর্তনটা হয়েছে সেটা দেখলেই অনেক কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এটা আসলে সংখ্যা দিয়ে বলা একটা গল্প। এই সংখ্যাটা ভালো করে মনে রাখুন, প্রায় 81,000। 2016 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়ের ব্যবধান ছিল ঠিক এটাই। এটা শুধু একটা বড় ব্যবধান ছিল না, এটা ছিল একছত্র আধিপত্যের প্রতীক, একটা রাজনৈতিক দুর্গ যা দেখে মনে হতো এটা ভাঙা প্রায় অসম্ভব। আর ঠিক 5 বছর পর এই সংখ্যাটা দেখুন, প্রায় 1900। 2021 সালে বিজেপির প্রার্থীর জয়ের ব্যবধান ভাবুন একবার, 81,000 থেকে সোজা 1900। এই বিরাট পতনকে একটা রাজনৈতিক ভূমিকম্প ছাড়া আর কী বা বলা যায়? এটা একটা অসম্ভব পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে, যা মোটেই রাতারাতি ঘটেনি। এই বার চার্টটা দেখুন, লড়াইটা যে কি পরিমাণ হাড্ডাহাড্ডি ছিল তা একেবারে পরিষ্কার। বিজেপি পেয়েছে 48.5% ভোট আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 47.6%। ব্যবধান 1%-এরও কম। এই অবিশ্বাস্য রকমের ক্লোজ ফাইটটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ঠিক কি এমন ঘটল যে এত বড় একটা বদল সম্ভব হল? চলুন এখন আমরা ফলাফলের কি থেকে সরে এসে কেন এর গভীরে যাই। ভোটারের মনে যে অসন্তোষ জমেছিল তার 5টি মূল কারণকে আমরা এক এক করে ভেঙে দেখব। এই কারণগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই নন্দীগ্রামের রাজনৈতিক ধাঁধার সমাধান খুঁজে পাওয়া যাবে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা ছিল দুর্নীতি। আর এটা কোনো একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটা একটা সিস্টেম বা ব্যবস্থাগত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এমন একটা সমস্যা যা মানুষের দৈনন্দিন জীবনকে প্রতি মুহূর্তে ছুঁয়ে যাচ্ছিল।
দুর্নীতির অভিযোগগুলো শুধু হাওয়ায় ভাসছিল না, এর প্রভাব ছিল মারাত্মক। যেমন ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেখানে প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হয়ে যায়। ভাবুন তো কতগুলো পরিবার এর ফলে একেবারে পথে বসে গিয়েছিল। চাকরি বা সরকারি পরিষেবা পেতে গেলে কাঠমানি দেওয়াটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ত্রাণের টাকা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই সব কিছু মিলেই মানুষের মনে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়েছিল। দ্বিতীয় শক্তিশালী আবেগটা ছিল ভয়। এটা শুধু রাজনৈতিক হিংসার ভয় নয়, তার থেকেও গভীর এক ধরনের সামাজিক নিরাপত্তাহীনতা। যখন সাধারণ মানুষ আইন শৃঙ্খলার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তখন তারা স্বাভাবিকভাবেই এমন একটা পরিবর্তন চায় যা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। এই উদ্ধৃতিটি পরিস্থিতির গভীরতাকে খুব ভালোভাবে তুলে ধরে। নির্বাচন পরবর্তী হিংসার আতঙ্ক, প্রতিশোধ এবং অরাজকতার ভয় ছিল পরিবর্তনের একটা প্রধান চালিকা শক্তি। যখন মানুষের নিরাপত্তা আর সুরক্ষাটাই প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তখন তারা এমন কাউকেই খোঁজে যে তাদের স্থিতিশীলতা ফিরিয়ে দেওয়ার ভরসা দিতে পারে। তৃতীয় কারণটা হল দুটো যন্ত্রণার মিশ্রণ, অবহেলা আর বেকারত্ব। একদিকে দীর্ঘদিনের বেকারত্বের হতাশা আর অন্যদিকে স্থানীয় সমস্যাগুলোর প্রতি সরকারের দৃশ্যমান উদাসীনতা, এই দুটো মিলে মানুষের মধ্যে এক তীব্র বঞ্চনার বোধ তৈরি করেছিল। এই অবহেলার চক্রটা এই তথ্যগুলো থেকে আরও স্পষ্ট হয়ে যায়। একদিকে দেখুন চরম বেকারত্ব, যা ২০২১ সালের জুন মাসে প্রায় ২২% পৌঁছেছিল। অন্যদিকে ভাঙাচোরা আর বন্যাপ্রবণ রাস্তা, যা ব্যবসা বাণিজ্যের মারাত্মক ক্ষতি করছিল। এমনকি রেশনের চালের মান আর সরবরাহ নিয়েও গুরুতর অভিযোগ ছিল। অর্থাৎ অর্থনৈতিক সুযোগের অভাব আর মৌলিক পরিষেবা দেওয়ার ব্যর্থতা, এই দুই মিলে একটা গভীর সংকট তৈরি করেছিল। তো আমরা সমস্যাগুলো তো দেখলাম, কিন্তু রাজনীতি তো শুধু সমস্যা তুলে ধরা নয়, রাজনীতি হল সমাধান দেওয়া। এবার চলুন সেই সমাধানের দিকে এগোনো যাক। অভিযোগের তালিকা থেকে বেরিয়ে শাসনের জন্য একটা সিস্টেম্যাটিক বা সুসংবদ্ধ কৌশলের কথা ভাবা যাক। এখানে একটা খুব আকর্ষণীয় কৌশলগত কাঠামোর কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এর দুটো দিক আছে যা একে অপরের পরিপূরক। একদিকে শিবের মতো আগ্রাসন, মানুষের ক্ষোভের যে কারণগুলো অর্থাৎ দুর্নীতি আর অপরাধ, তার বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বার্তা। আর অন্যদিকে বিষ্ণুর মতো স্থিতিশীলতা, ধারাবাহিক উন্নয়ন আর নিরবিচ্ছিন্ন জনকল্যাণের আশ্বাস। এই দ্বিমুখী বার্তাটা একদিকে মানুষের ক্ষোভকে স্বীকৃতি দেয় আর অন্যদিকে ভবিষ্যতের জন্য একটা ইতিবাচক পথ দেখায়। আর এই প্রতিশ্রুতিগুলো শুধু কথার কথা ছিল না, বরং কিছু নির্দিষ্ট প্রকল্পের রূপরেখা দেওয়া হয়েছিল যা মানুষের জীবনের সরাসরি উন্নতি ঘটাবে। যেমন ৩০০ কোটি টাকা খরচ করে জাতীয় সড়ক আপগ্রেড করা, যা যাতায়াতের সময় প্রায় অর্ধেক করে দেবে। ২০০ কোটি টাকা দিয়ে উপকূলীয় বাঁধ তৈরি করা, যা মানুষকে প্রতি বছরের বন্যা থেকে বাঁচাবে। আর ১৫০ কোটি টাকা দিয়ে একটা শিল্প পার্ক তৈরি করা, যা প্রায় ৫,০০০ নতুন চাকরির সুযোগ তৈরি করবে। এগুলো হলো নক্কর, মাপা যায় এমন সমাধান। একটা বড় কৌশলকে বাস্তবে রূপ দিতে গেলে মাঠ পর্যায়ে একেবারে নিখুঁত পরিকল্পনার প্রয়োজন হয়। এই ৩০ দিনের চেকলিস্টটা ঠিক সেটাই দেখাচ্ছে। এলাকা ম্যাপিং থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার, বুথ কমিটি প্রশিক্ষণ, প্রতিটা পদক্ষেপ এখানে নথিভুক্ত। এটাই ডেটা চালিত শাসনের বাস্তব প্রয়োগ। আর এর মূল ভিত্তি হল মানুষের তথ্যকে দায়িত্বের সাথে ব্যবহার করা, তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতির অধিকারকে সম্মান জানানো। এই ধরনের শাসন ব্যবস্থাই নাগরিকদের প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তাদের মর্যাদা সুরক্ষিত করার চেষ্টা করে। আলোচনার একেবারেই শেষে এসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পৌঁছেছি, সেটা হলো স্থায়ী বিশ্বাস। এটাই রাজনীতির আসল মূলধন। টাকা বা ক্ষমতা নয়, বিশ্বাস, যা একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া প্রায় অসম্ভব। নন্দীগ্রামের এই কেস স্টাডি থেকে আমরা যে মূল শিক্ষাটা পাই তা হলো বিশ্বাস অর্জন করা এবং সেই বিশ্বাসকে রক্ষা করা। তাহলে আমাদের শেষ প্রশ্নটা হলো এই, মানুষের সমস্যার সমাধানে একটা সিস্টেমেটিক এবং ডেটা ভিত্তিক পদ্ধতি গ্রহণ করাই কি সবথেকে শক্তিশালী রাজনৈতিক কৌশল? নন্দীগ্রামের উদাহরণটা আমাদের এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, আর এর উত্তরই হয়তো ভবিষ্যতের ভারতীয় রাজনীতির পথ নির্ধারণ করবে। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 080 420 4160 2 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।